দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েস অনুষ্ঠানে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এটি আমাদের বিশেষ আয়োজন। প্রতিদিন ঠিক আড়াইটার সময় এখান থেকে আমরা সংযুক্ত হচ্ছি, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রার্থীরা। এরই মধ্যে আপনারা জানেন 9 সেপ্টেম্বর এই নির্বাচনের ভোটাভুটি এবং ব্যাপকভাবে চলছে নির্বাচনের যে প্রচারণার আজকে সম্ভবত পঞ্চম কি ষষ্ঠ দিন। এই সময়ের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আজ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে যারা লড়ছেন। এরই মধ্যে আমরা জানি 28টি পদে 470 জন প্রার্থিতা করছেন, আর এই মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে লড়ছেন 17 জন। সেই 17 জনের মধ্যে 6 জন আজ আমাদের সঙ্গে এই ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়ামে উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। আমার হাতের ডান দিকে আছেন অপরাজেয় 71 অদম্য 24 প্যানেল থেকে ফাহমিদা আলম। আমার হাতের বাঁ দিকে আছেন ফাতিমা তাসনিম জুমা, তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী। আমার হাতের ডান দিকে আছেন আরিফুল ইসলাম ছাত্রদলের প্রার্থী। বাঁ দিকে আছেন আবু বকর সিদ্দিক সচেতন শিক্ষার্থী সংসদ। আমার হাতের ডান দিকে আছেন নোমান আহমেদ চৌধুরী স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল থেকে, এবং হাতের বাঁ দিকে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আছেন আশিকুর রহমান। সরাসরি অনুষ্ঠানে চলে যেতে চাই। শুরুতেই যাব ফাহমিদা আলমের কাছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আপনি প্রার্থিতা করছেন, কি করবেন, অর্থাৎ আপনার কাছ থেকে কি পাবে স্টুডেন্টরা? খুব সংক্ষেপে 2 মিনিট। আমি আমার পরিচয় দিই আগে। হ্যালো, আমি ফাহমিদা আলম, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিপার্টমেন্ট 20-21 সেশন। আসন্ন ডাকসু নির্বাচনে আমি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী। আমি যদি খুব সংক্ষেপে বলতে যাই তাহলে আমার মূল অঙ্গীকারের বিষয় হলো মুক্তিযুদ্ধের যে স্পিরিট, মুক্তিযুদ্ধ যে কারণে সংগঠিত হয়েছিল তার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। সেটিকে বিশ্ববিদ্যালয়ে সমুন্নত করা। বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশে যে ঐতিহাসিক 71-এর যুদ্ধ এবং এছাড়াও যেসব ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলন ছিল সেটির স্পিরিটকে সমুন্নত করা, সেটির ইতিহাসকে অবিকৃত রাখার জন্য আমার লড়াই সর্বদা চলমান থাকবে। এছাড়াও আমার অন্য আরেকটি যেই অঙ্গীকার রয়েছে সেটি হচ্ছে সর্বক্ষেত্রে গণতান্ত্রিক যে প্র্যাকটিস, গণতান্ত্রিক যে অধিকার সেটিকে সমুন্নত রাখা। প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেক দল মত নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই যেন সমান অধিকার এবং সমান মত প্রকাশের স্বাধীনতা ভোগ করতে পারে, সেটির বিষয়ে সবসময় আমি সোচ্চার থাকব। এছাড়াও নারী শিক্ষার্থীদের প্রতি আমার থাকবে বিশেষ দৃষ্টি, কারণ নারীর জন্য নিরাপদ ক্যাম্পাস আমার কাছে মনে হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা রিসেন্টলি অনেক ঘটনাতে দেখেছি যে নারী নির্যাতনকারী এবং নিপীড়নকারীদেরকে অনেক ক্ষেত্রেই সেলিব্রেট করা হচ্ছে, সেটি সোশ্যাল মিডিয়াতে হোক, এমনকি আমরা দেখেছি তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার বিষয়টি। তো আমি প্রশাসনের কাছে এবং সচেতন যেসব এবং রাজনীতি সচেতন এবং মুক্ত চিন্তার যেসব মানুষ আছেন তাদের কাছে আমি সবসময় এই বক্তব্যটি রেখে যাব এবং তাদেরকেও এই বিষয়ে সবসময় সোচ্চার থাকতে বলবো যেন নারী শিক্ষার্থীদের জন্য আমরা একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ দেশ উপহার দিতে পারি। এবং আমি যেটি শুরুতে বললাম যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, 1971-এর যে স্পিরিট, সেই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার যেন আমরা সমাজে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারি। আপনাকে ধন্যবাদ। যেতে চাই ফাতিমা তাসনিম জুমার কাছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে নির্বাচন করছেন, মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আপনি লড়ছেন, কি করবেন শিক্ষার্থীদের জন্য? বিশেষ করে মুক্তিযুদ্ধের বিষয়ে আপনাদের অবস্থান কি হবে? দেখুন, মুক্তিযুদ্ধ বিষয়ে অবস্থান যদি জানতে চান, মুক্তিযুদ্ধের ব্যাপারে বাংলাদেশের আপামর জনসাধারণের যে অবস্থান, আমাদের অবস্থানও তাই। এবং আমি যখন মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদের জন্য বিজয়ী হয়ে আসব, আমার সর্বপ্রথম যে কাজ থাকবে সেটা হবে আমাদের যে জনতার বিজয়, সেই জনতার বিজয়কে জনতার করে তোলা। আমরা দেখতে পেয়েছি যখনই আমাদের কোনো মুক্তির লড়াই হয় কিংবা আমাদের যে বিজয় আমরা অনেক কষ্টের বিনিময়ে রক্ত ছড়িয়ে যে বিজয় আমরা অর্জন করি, সেই বিজয় কখনোই কেন জানি না আমাদের থাকতে পারে না। নির্দিষ্ট একটা পক্ষ বা নির্দিষ্ট একটা গোষ্ঠী এসে সেটাকে দলীয়করণের মাধ্যমে জনতার হাত থেকে সেই বিজয়টাকে ছিনিয়ে নেয়। যেমনটা আমরা 24-এর ক্ষেত্রে দেখেছি, যেমনটা আমরা 71-এর ক্ষেত্রে দেখেছি, যেমনটা আমরা 47-এর ক্ষেত্রেও দেখেছি। ইভেন এমনও হয়েছে আমাদের 90-এর যে এই যে অবিসংবাদিত যে বিজয়, সেটার কথা কিন্তু এখন প্রায় সময় আসেই না। এই প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আমাদের মুক্তিযুদ্ধের যে আমাদের যে বিজয়, সেটা দেখবেন যে আওয়ামীকরণ এমনভাবে করা হয়েছে যেন
আমাদের মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একমাত্র সম্পত্তি। এই যে দলীয়করণ, সম্পত্তিকরণ এবং ব্যবসায়ীকরণ, এটার হাত থেকে মুক্ত করে আমাদের যে জনতার বিজয়, সেই জনতার কাছে ফিরিয়ে দেওয়া। এবং সেকেন্ডলি যে কাজটি আমি করতে চাই, আমরা দেখেছি জুলাই আন্দোলনে আমাদের নারীরা কিভাবে সামনে এগিয়ে এসে এই জুলাই আন্দোলনকে সফল করেছে। 2024 সালে 14ই জুলাই নারীরা কিন্তু হল থেকে বেরিয়ে এসে এই যে আন্দোলনকে মোমেন্টাম দিয়েছে। কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে নারীদের জন্য যে সেফ সাইবার স্পেস বলেন বা রাজনৈতিক অঙ্গন বলেন, সেটা কেউ আসলে নিশ্চিত করেনি। তো সেই আন্দোলন পরবর্তী সময়ে সেই রাজনৈতিক অবস্থান বলেন কিংবা নারীদের যে অংশগ্রহণ বলেন, সেটা নিরাপদ করার জন্য সাইবার স্পেস এবং রাজনৈতিক অঙ্গনে নারীদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি সামাজিক এবং গণ আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই আরিফুল ইসলামের কাছে, ছাত্র দলের প্যানেল থেকে প্রার্থিতা করছেন। প্রশ্ন আপনার কাছে একটাই, অথবা আপনি সম্পূরক উত্তরও দিতে পারেন যা আলোচনায় এসছে। ধন্যবাদ যমুনা টিভিকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার আশেপাশে যারা আমার প্রতিযোগী আছেন তাদের জন্য শুভকামনা এবং ধন্যবাদ জানাই। কথা শুরু করার আগে একটি কথা সংক্ষেপে বলি। গতকালকে যে ভিপি নূরের উপর যে হামলা হয়েছে, আজকে আমরা ডাকসুকে কেন্দ্র করে এখানে আসছি, সে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, ন্যাক্কারজনক হামলার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক যে সকল আন্দোলন হয়েছে, সকল আন্দোলনের ইতিহাসকে ধারণ করে, লালন করে। গত জুলাই আগস্ট আন্দোলনে আমরা দেখেছি, আমি প্রথমে নারীদের কথা দিয়ে শুরু করি, যেহেতু আমার পাশে দুজন নারী আছেন, নারীদের কথা দিয়েই শুরু করি। জুলাই আগস্ট আন্দোলনে 14ই জুলাই টিএসসি থেকে ভিসি চত্বর পর্যন্ত নারীদের উপর যে ছাত্রলীগের যে অমানবিক নির্যাতন, এবং 17 জুলাই বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিলের উপর জানাজার উপর যে হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্মম অত্যাচার, তখন আমাদের নারীরা সেদিন 17 জুলাই বের হতে না পারলেও হল থেকে তারা প্রতিবাদ করেছিল। তো তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে আমি যদি নির্বাচিত হই, সে নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে টিএসসির মোড় থেকে ভিসি চত্বর পর্যন্ত সে রোডটিকে আমি জুলাই সাহসিকা সরণি নামে প্রস্তাব করব। রোডের নাম যাতে হয় জুলাই সাহসিকা সরণি। আমরা জানি বিগত 16 বছর আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয়করণ করেছে, একপাক্ষিক একটি ইতিহাস তৈরি করেছে তারা। সুতরাং আমি যদি নির্বাচিত হই, দলীয় ইতিহাসের বাইরে গিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে, সঠিক ও আসল ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মাঝে তুলে ধরব এবং দেশব্যাপী তা প্রচার করার ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি কথা বলতে চাই, আমাদের এই যে সামনে ফুলার রোডের পাদদেশে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারক ও বাহক, স্বাধীনতার ইতিহাসের ধারক ও বাহক যে ভাস্কর্য, স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য, সেটি একটি পক্ষ 5ই আগস্টের পরে সেটি ভাঙচুর করেছে। আমরা যদি নির্বাচিত হই, স্বাধীনতা 3 মাসের মধ্যে এই স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য হয় পুনর্নির্মাণ করব, না হয় সংস্কার করব। জি, আপনাকে ধন্যবাদ। যেতে চাই আবু বকর সিদ্দিক, সচেতন শিক্ষার্থী সংসদ। প্রশ্ন আপনার কাছে একটাই, উত্তরে চলে যান। জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ যমুনা টিভিকে। আমি প্রথমে শুরু করছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ দিয়েছেন এবং আমাদের 24শে জুলাই বিপ্লবে যারা আমাদের এই স্বাধীনতাকে, দ্বিতীয় স্বাধীনতাকে এনে দিয়েছেন, সেই শহীদদেরকে স্মরণ করছি। পাশাপাশি যারা জুলাইতে আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমি যদি দেখেন, আমাদের আজকের যেখানে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাদের এই পোস্টের নাম হয়েছে যে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। দেখেন, গণতান্ত্রিক আন্দোলন সেটা যে কোনো গণতান্ত্রিক আন্দোলন হতে পারে। আমি যদি মহসিন হলের গেটের কথা বলি, সেখানে দেখবেন বসুনিয়া তোরণ, সেটা কিন্তু একটা গণতান্ত্রিক আন্দোলনের উদাহরণ। এই যে গণতান্ত্রিক আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলন বিভিন্ন সময় আমাদের দেশে হয়ে আসছে এবং ভবিষ্যতে হবে আমরা আশা করছি। এই যে আমাদের যে আন্দোলনগুলো থেকে আমরা যে আমাদের বিশেষ করে 1971, 1990 এই যে চেতনাগুলোকে ধারণ করে আমাদের যে 24শে জুলাই বিপ্লব হয়েছে, এবং পরবর্তীতে বাংলাদেশের যে সংকটাপূর্ণ অবস্থায় আবারও জাতির শিক্ষার্থীরা বাংলাদেশকে আবারও নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে আমাদের অতীতের যে বিপ্লব সেগুলোকে ধারণ করার মাধ্যমে, সেই চেতনাকে লালিত করার মাধ্যমে
নতুন বাংলাদেশ তারা বিনির্মাণ যাতে করতে পারে সেই চেতনাকে জাগিয়ে তুলব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে আমরা দেখেছি ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের দেশে সবসময় মুক্তিযুদ্ধ একটা মাত্র দলীয়করণ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ ভার্সেস আদার্স, অর্থাৎ সেখানে আওয়ামী লীগ তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক, বাকি কেউ হচ্ছে মুক্তিযুদ্ধের ধারক বাহক না। এই যে মিথ্যা ট্যাগ এবং হচ্ছে এই যে মিথ্যা ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছে, আমি যদি নির্বাচিত হই আমি তাহলে এই যে আমাদের যে ইতিহাসের সততা, নিষ্ঠা এবং এখানে নিরপেক্ষতার দৃষ্টিতে সঠিক ইতিহাস তুলে ধরবো। আমাদের যে জুলাই বিপ্লবে আমাদের যে নারী শিক্ষার্থীরা আছেন তাদের যে অবদান, নারী শিক্ষার্থীদের যে ভয়েস রেজ করার জন্য আমি সেই 2019-এ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তখন থেকেই কথা বলে আসছি এবং ভবিষ্যতে কথা বলবো। বিশেষ করে হিজাব ইস্যুতে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে তৎকালীন যে প্রফেসর চান মিয়া, ওয়াহিদুজ্জামান চান, সে হচ্ছে আমাদের শিক্ষার্থী, আমাদের ব্যাচমেট একজনকে হচ্ছে ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছিল নিকাব পরার কারণে। এই যে আমাদের নারী শিক্ষার্থীরা এখানে যে নিকাব পরার কারণে বা হিজাব পরার কারণে তারা যে হচ্ছে তাদের ভাইবা বোর্ড থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, তাদের প্রতি যে বৈষম্য করা হয়, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি নারীদের এই যে ভয়েস রেজ করবো এবং তাদের যে অধিকার, এই যে পোশাকের ক্ষেত্রে যে স্বাধীনতা, সেগুলো আমি রাইজ করব। পাশাপাশি জুলাই বিপ্লবকে আন্তর্জাতিকীকরণ, দেখেন আমরা আমাদের 1971-কে আমরা যেভাবে জানি, এই যে সেই ইতিহাসকে জানার পিছনে আমাদের ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো ছিল, বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিকগুলো সেটাকে রিসার্চ করেছে, কিন্তু দেখেন জুলাই বিপ্লবকে নিয়ে কোনো ধরনের রিসার্চ করা হয়নি এবং হচ্ছেও না। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি হচ্ছে জুলাই বিপ্লবকে জাতীয়করণ এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক রূপ দানের চেষ্টা করব। অসংখ্য রিসার্চ করা হচ্ছে আমার মনে হয় জুলাই বিপ্লবকে নিয়ে, অসংখ্য রিসার্চ চলমান আছে জুলাই বিপ্লবকে নিয়ে। আশা করি কোনো উল্লেখযোগ্য এখনো পাইনি আমরা। সম্পাদকীয় পদের বাইরে গিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় পদের বাইরে গিয়ে তো আমরা চাইলে অনেক ইশতেহারই দিতে পারি, বাট আমার মনে হচ্ছে আজকের প্রোগ্রামটা মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন, আমরা সেই জায়গাটাতে যেতে চাই। নুমান আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন একটাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। একদম প্রায়র কাজ কি হবে, নমস্কার। যদি টু দি পয়েন্ট বলেন। যে অবস্থাটা বা 24 অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সময়টাতে আমি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমার কাছ থেকে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মনে হয়েছে যে পদটাতে প্রতিদ্বন্দ্বিতা করাটা শুধু আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব হয়ে গিয়েছে। মুক্তিযুদ্ধকে যেইভাবে অবমাননা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ভাস্কর্য স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে দায়িত্বটা আসলে আমার ঘাড়ে চেপে বসেছে। সো সেই জায়গা থেকে আমার যদি ইশতেহারের কথা বলেন, প্রথম ইশতেহারটা যেটা আমি বলবো সেটা হচ্ছে আদর্শিকভাবে 24-এর অভ্যুত্থান বিরোধী যে শক্তি এখনও ফাংশন করছে বা অভ্যুত্থান পরবর্তী সময়ে 71-এর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সার্বভৌমত্ব বিরোধী যেভাবে ফাংশন করার চেষ্টা করছে, আদর্শিকভাবে বয়ান তৈরির মাধ্যমে, ন্যারেটিভ তৈরির মাধ্যমে তাদেরকে প্রতিহত করা। পরবর্তী সময়ে ভাই যেটা বললেন, আমার ইশতেহারের মধ্যেও সেটা আছে, ফুলার রোডের ভাস্কর্যগুলো সংস্কার করা। শুধু সেটা না, যদি ডাকসুর প্রতিনিধি হতে পারি, আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরেও মুক্তিযুদ্ধের অনেক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো সংস্কারে আমি কাজ করব। এবং পরবর্তীতে আমি যেটা বলবো যে আমাদের পলিটিক্যাল যে ইস্যুগুলো এখনও সলভ হয় নাই বা যেগুলো নিয়ে ধোঁয়াশা আছে, আমি জানি না যে এগুলো নিয়ে রিসার্চ কতটা হয়েছে, রিসার্চের জায়গা থেকে এগুলোকে এখনও ডিল করা হয়নি। যখনই যে ক্ষমতায় আসে তখনই সে নিজের একটা বয়ান তৈরি করার মাধ্যমে মুক্তিযুদ্ধটাকে বা 24-এর অভ্যুত্থানটাকে, 90-এর অভ্যুত্থানটাকে দখল করার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমি বলবো যে একাডেমিক ডিসকোর্সে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা একটা রিসার্চের জায়গা তৈরি করে এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করা যায় কিনা সেটা দেখব। আর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমি আগে থেকেই অনেক আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, কাজ করতে গিয়ে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর মধ্যেই পলিটিক্যাল লিটারেসির একটু গ্যাপ আছে, একটু পড়াশোনার ঘাটতি আছে। সেই জায়গা থেকে আমার একটি ইচ্ছা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা ইউনিভার্সিটি স্টেট ক্রাফট সোসাইটি নামে একটি সংগঠন গড়ে তোলা, যেইখানে আমরা আন্দোলন নিয়ে কথা বলবো, সংগ্রাম নিয়ে কথা বলবো, রাজনীতি নিয়ে কথা বলবো, চুলচেরা বিশ্লেষণ করব। এবং এটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এবং বাংলাদেশের জন্য একটি থিঙ্ক ট্যাঙ্ক, যেটা যে কোনো অবস্থাতেই রাষ্ট্র এবং সরকারকে একটি বুদ্ধিভিত্তিক সাপোর্ট দিবে। পাশাপাশি আন্দোলনগুলো বা মুভমেন্টগুলো, আমাদের অর্জনগুলো পলিটিক্যাল পার্টিগুলো যেইভাবে দখল করার চেষ্টা করে, সেই জায়গা থেকে মুক্ত করে এনে মুক্তিযুদ্ধ যে একটা গণ আন্দোলন ছিল, একটা জনযুদ্ধ ছিল, এবং 24-এর অভ্যুত্থানও যে আমাদের একটা জনযুদ্ধ ছিল, সেই স্পিরিটটাকে সারা দেশের মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। জি, আপনাকে ধন্যবাদ। আশিকুর রহমানের কাছে যেতে চাই, জানতে চাই প্রচারণার তো বেশ
হ্যাঁ, আমি বলবেন। যেটা একটু নৈতিক জায়গা থেকে একটু আমি তার সাথে কন্ট্রাডিক্ট করি। তিনি যেটা বলেছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা তার দায়িত্ব হয়ে গিয়েছে। তো বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শুধুমাত্র আপনার দায়িত্ব, এবং আপনি যে বললেন নেরেটিভ বানাবেন, নেরেটিভ শব্দটাই কিন্তু যদি আপনি একদম কোটোনেশনে যান সেখানে হচ্ছে নেরেটিভ শব্দটা আসে মিথ্যা থেকে। সত্য প্রতিষ্ঠা আপনি করতে পারেন, নেরেটিভ বা বয়ান তৈরি করতে পারেন না। এবং আপনি যে ন্যারেটিভ তৈরি করলে সেটা সবসময় মিথ্যাই হবে, এবং অতীতে যে ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়েছে আমিও সে পথে হাঁটবো। আপনি কেন এটা মনে করছেন? আমি তো বারবার বলেছি যে আন্দোলনগুলোকে, আমাদের অর্জনগুলোকে দখল করার চেষ্টা করা হয়েছে, আমি সেখান থেকে মুক্ত করার চেষ্টা করব। আপনি কেন বারবার মিথ্যার দিকেই যাচ্ছেন? প্রতিষ্ঠিত করে যায়। আপনি যখন বলেন যে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দায়িত্ব, তখন কিন্তু আপনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়া কি আমার অপরাধ হয়ে গেছে? মুক্তিযোদ্ধার সন্তান বলা কি অপরাধ? অপরাধ না, বিষয়টা হচ্ছে আপনার দিকে নিয়ে যাওয়া, যে আপনি বলতেছেন যে কুক্ষিগত করা। আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আপনার উপর দায় বর্তায়। এখানে সেটা আপনি নিজের আমি মনে করছি, আমি আমি কিন্তু মেনশন সবার করেছি সবার যে এই যে আমি মনে আমাদের করছি, সন্তানের না, এটা সবার ছিল আপনাকে ভাই, মানতে হবে। জনযুদ্ধ। আমি মনে এখানে করছি। আপনি জি বলেন। আমি মনে করছি যে মুক্তিযোদ্ধা, আমি এটা মেনশন করেই বলেছি যে 24-এর অভ্যুত্থান পরবর্তী সময় আমি যে অবস্থা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে দায়িত্বটা আমার নিতে হবে। এরকম আমাদের এই যে- অতীত এই যে- ইতিহাসে এটাই হয়েছে। শুধুমাত্র যদি আপনি তারা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান আমি বলি হওয়ার তখন বলা কারণে হয়েছে দায়িত্ব যে মনে করেন, আমাদের বাকিদেরকে আপনি মুক্তিযুদ্ধ undermine আওয়ামী করেন যে লীগ তারা মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ ধারণ ত্যাগ করে না। বা তারা হচ্ছে আওয়ামী লীগ দাবি করছে যে মুক্তিযুদ্ধ কেবল আমাদের। এই কারণে হচ্ছে এই যে আমাদেরকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ ভার্সেস আদার্স। জি, আমরা চাই না আমরা এইগুলো। আশিকের কাছে যেতে চাই। 24-এ আশিক, আপনি আপনার প্ল্যানের কথাও বলতে পারেন, অথবা আপনি এই ইস্যুতেও কথা বলতে পারেন। 24-এ যেরকম সব পলিটিক্যাল পার্টির স্টেক আমি আছে, আশিকুর রহমান। 71-এও সব পলিটিক্যাল পার্টির স্টেক আছে, শুধুমাত্র একটি দল ছাড়া, একটি বিশেষ দল ছাড়া। অবশ্যই ভাই, সেটা অবশ্যই। আরিফ, আমরা আসছি আশিকুর রহমানের কাছে যেতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। আমি শুরুতেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি যে গতকালকে ডাকসুর বিপি, সাবেক বিপি নুরুল হক নূর ভাইয়ের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত, এবং ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ এটার যেন একটা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হয় দোষীদেরকে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাচ্ছেন, সেখানে তো এখানে শুরুতেই বৈষম্য করে ফেলছেন। আপনারা আপনাদের সব কিছু বলে ফেলছেন, কিন্তু আমার সময় আসার সময় আপনারা ডিবেট শুরু করে দিলেন। এটা তো আপনাদের বৈষম্য। আপনারা ডাকসুতে এসে কী করবেন? বৈষম্য নাকি করবেন, নাকি সুযোগ দিবেন কাউকে? তো আমি আশিকুর রহমান, আমি নির্দলীয় স্বতন্ত্র প্যানেল থেকে সম্মানিত শিক্ষার্থী সংসদ থেকে একজন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পদে লড়তেছি। আমি চটকদার কোনো ইশতেহার আপনাদের সামনে তুলে ধরবো না। আমি মনে করি যে ইশতেহার হলো কালকে যে রনি ভাই যেটা বলেছে যে ইশতেহার হলো প্রথম বর্ষের প্রেমিকাকে দেওয়া একটা মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি। তো আমি এই প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ আমি জুলাই আন্দোলনে আপনাদের সম্মুখসারির সাথেই ছিলাম। আর আমি জুলাই আন্দোলনে আহত হয়ে দীর্ঘ 11 মাস হসপিটালে ছিলাম। আমি এখনও চিকিৎসাধীন আছি নিটোরে। তো এটা আমার উপর একটা দায়িত্ব হয়ে গেছে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা। এবং দায়িত্বর পাশাপাশি আমি দেখতে পারি যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের বিষয়টা দেখতে পাচ্ছি যে তদানীন্তন আওয়ামী লীগের সময় যে গণতান্ত্রিক আন্দোলনটা হতো, কেউ শুধু আওয়ামী লীগের ছাত্রলীগই বলতে পারতো যে আমাদের আসলে বাক প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু অন্য কাউকে সুযোগ দেওয়া হতো না। আমি সেটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়তে চাই। আরেকটা বিষয় হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেকেরই দেখা যায় যে একটা স্ট্যান্ড আছে যে আমি মুক্তিযুদ্ধহীন বৈষম্যহীন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সেটা কিন্তু আমাদের হয় নাই। সেটা আমরা 24-এ দেখতে পাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমার যে মূল ধারার কিছু ইশতেহার রয়েছে তার মধ্যে হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী যাতে 24 এবং 71 এবং 24-এর ইতিহাসকে বিকৃত করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা দল, কোনো একটা বিশেষ গোষ্ঠী তারা 47 থেকে শুরু করে 47 থেকে শুরু করে 24-এ চলে যাচ্ছে, কিন্তু 71-কে তারা অত সামনের দিকে ফোকাস করতেছে না। আমি এই ইতিহাসকে বিকৃত করতে দিতে চাই না, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আরেকটা বিষয় হলো যে অনেকেই 24-এর আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। কেউ বলতেছে যে আমাদের দল এক দফার ঘোষক, আরেকজন বলতেছে আমাদের দল এক দফার ঘোষক। তো আমি চাচ্ছি যে ওপেন একটা ডিবেটের আয়োজন করার জন্য ওপেন ডিবেটের আয়োজন করবো। আমি যদি এই পদে জয়ী হতে পারি আমি ওপেন ডিবেটের আয়োজন করবো, এবং সর্বদলীয় সমস্ত ছাত্র সংগঠনের সবাইকে আমি সেখানে আমন্ত্রণ করবো। আমন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় যারা এখানে অংশগ্রহণ করতে চায় তাদেরকে সবাইকে আমন্ত্রণ করে জানিয়ে বলবো যে আপনারা 24 আপনাদের কাদের কি স্ট্যান্ড ছিল, আপনারা কীভাবে কী করছেন, তখনই বেরিয়ে আসবে আসলে কে কোন দফার ঘোষক। এটাই আমি মূলধারার টিভি চ্যানেলগুলোতে আমাকে দেখা যায় না, কারণ আমি আসলে ফোকাস হতে পারি নাই। আন্দোলনের পরে আমি অসুস্থ ছিলাম। তো এই পর্যন্তই আমার ইশতেহারগুলো। জি, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন, আমাদের সামনে বিশেষ করে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচনের যারা ভোটার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা তাদের প্রশ্নগুলোও নিব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসে। এই পর্বে আমরা শুরুতেই শিক্ষার্থী অর্থাৎ যারা এই ডাকসু নির্বাচনের ভোটার তাদের একজনের প্রশ্ন নিব। আপনার নাম বলে প্রশ্নটা করবেন। আপনি প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, পরামর্শও দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাফিস ইকবাল, 24-25 সেশনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
আমরা ডাকসুর গঠনতন্ত্র যখন পড়তে যাই, ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য এবং উদ্দেশ্যের 2-এর ক, মানে প্রথমেই বলা আছে যে 1971 সালের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং লালন করা। এক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত একজন শিবির সমর্থিত প্যানেলের একজন ক্যান্ডিডেট রয়েছেন, তার কাছে আমার প্রশ্ন, যেহেতু প্রথমেই 71 সালের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখার কথা বলা হয়েছে, তো এটাকে সমুন্নত রাখার ক্ষেত্রে এবং এই 71-এর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি? এবং সবার কাছে আমার প্রশ্ন যে আগামীর যেই গণতান্ত্রিক ক্রমধারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ক্রমধারাতে আপনারা 71-কে নাকি 24-কে উদাহরণ হিসেবে ধরবেন, নাকি দুইটার সমন্বয়ের মাধ্যমে আমরা দৃষ্টান্ত পাবো? যে আপনাকে ধন্যবাদ। জুমার কাছে যেতে চাই, আগে উত্তরটা দিবেন। দেখুন, আপনি যে প্রশ্নটা করছেন যে 71-এর মূল্যবোধ ধারণ করতে হবে, তো আপনার কাছে আমি উল্টা প্রশ্ন করতে চাই, 71-এর মূল্যবোধ ধারণ করে না এই ধরনের স্টেটমেন্ট কেউ কি দিয়েছে? বা আমার কাছ থেকে আপনি যে প্রশ্নটা জানতে চান, আমি আজকে 54 বছর পরে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচন করছি, তো এই যে 54 বছর ধরে চলে গেল, এই 54 বছর ধরে আপনারা এই প্রশ্নের সমাধান করেন নাই কেন? আর এই যে শিবির সমর্থিত প্যানেল, যেই শিবির 1977 সালে গঠিত হয়েছে, সে কিভাবে স্বাধীনতার বিরোধী হয়? এবং আপনি দেখবেন এর আগে ছাত্র শিবিরের নাম ছিল ছাত্র সংঘ ছিল, তো ছাত্র সংঘের সাথে তো আমি শুনুন, ছাত্র সংঘ যদি কন্টিনিউ করতো তাহলে তো সে তো ছাত্র সংঘই থাকতো। যদি সে মূল্যধারা রংপুর জেলা ছাত্র সংঘের সভাপতি এটিএম আজহার ছাত্র সংঘের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি। আমি ছাত্র সংঘের সাথে কোনো কমিটি ছিল, আপনাকে স্বীকার করতে হবে। আমি ছাত্র সংঘের সাথে কোনো ধরনের জোটবদ্ধ হইনি, আমি ছাত্র শিবিরের সাথে হয়েছি। এবং ছাত্র শিবির যদি ছাত্র সংঘের মূল্যধারা থাকতো বা ছাত্র শিবিরকে যদি ছাত্র সংঘকে যদি ধারণ করতো, ছাত্র শিবির নাম পরিবর্তন করে ছাত্র ছাত্র শিবিরের নেতা ছিল। ছাত্র শিবির তো ছাত্র সংঘের দ্বারাই সৃষ্টি হয়েছে। বলেন ভাই, আপনি যদি এই প্রশ্নের উত্তর আমার কাছে চান তাহলে সবার আগে আপনাদেরকে এই প্রশ্নের উত্তরের মাধ্যমে দিয়ে আসতে হবে, কারণ আপনারা তাদের সাথে ভোট করেছেন, জোট করেছেন, ছাত্র সংঘের নাম পরিবর্তন হয়ে ছাত্র শিবির হয়েছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না তো। কোনো প্রশ্নের উত্তর চান, সবার আগে আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আপনারা তাদের এই সমস্যার সমাধান না করে, এই বিচার না করে, কেন আপনারা তাদের সাথে ভোট করেছেন, জোট করেছেন? আপনি বলেন যে কেন আপনারা ভোট করেছেন, জোট এটা তো করেছেন? তার প্রশ্ন, তিনি সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, তাদের কাছে প্রশ্ন করেন। আমি ছাত্র শিবিরের সাথে জোট করতাম না, আপনারা তাদের জন্য আচ্ছা, বিচার আমরা না হয় পারি নাই, আপনারা কি দিয়েছে? আমরা না হয় পারি বাংলাদেশে নাই। কি ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারবে? বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি কি কেউ করে? নিশ্চয়ই করে। তারা ধর্মভিত্তিক আইডিওলজি ধারণ করে। তো বাংলাদেশে যদি কেউ আইডিওলজি ধারণ করে রাজনীতি করে, বাংলাদেশের সংবিধানে কি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ? বাংলাদেশে কি ধর্ম আচ্ছা, আমাদের যে স্টুডেন্ট প্রশ্নটা করেছে, আমরা একটু জানতে চাই, আপনি কি আপনার উত্তরটা পেয়েছেন? হ্যাঁ, আপনি বলুন, আপনি কি উত্তরটা পেয়েছেন? আমি রিকোয়েস্ট করব, আমার কোশ্চেন এর আনসার মধ্যে কেউ অভদ্রের মতো কোনো ইন্টারফারেন্স করবেন না। আমি যার প্রশ্নের উত্তর দিচ্ছি, আরিফ ভাই, আমি এক্সপেক্ট করব যে অভদ্রের মতো কেউ আমার কথার মাঝে কথা বলবেন না। আপনি যে প্রশ্নটা আমার কাছে জানতে চেয়েছেন, অভদ্রের মতো কথা বলিনি, আমি আপনাকে সম্পূর্ণ কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ প্লিজ, কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি কেন অভদ্র বলবেন? আমি বলেছি অভদ্রের মতো অভদ্র বলিনি। আমি বলেছি অভদ্রের মতো কেউ কথা বলবেন না। আপনি কেন অভদ্র বলবেন? অভদ্রের মতো আপনি আপনার ভাষা সংযত করবেন। আপনি কেন অভদ্র বলবেন? না, আপনি তো এটা করতে পারেন না। আপনি কেন অভদ্র বলবেন? আপনি আপনার ভাষা সংযত এটা কি করেন। এটা কোন ধরনের? উনি আমাকে অভদ্র বলছে, আমি এটা কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, প্লিজ। ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না, কোনো শব্দের মাধ্যমেও না। আক্রমণ করিনি, আমি কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি দলের কথা বলছি, আমি 71-এর কথা বলছি, আমি 71-এর গণহত্যার প্রতিবাদ করছি। ভাই, 71-এর কথা বললে অভদ্র হয়ে যাবে, বেয়াদব হয়ে যাবে। ছিল তাদের প্রতিবাদ করছি। আমাকে একটু বলবেন। আপনি টু দ্য পয়েন্ট উত্তর দেন প্লিজ। আমার প্রশ্নের উত্তর দিতে চাই, সেটা আমাকে জুমা, আপনি উত্তরটা দিবেন, সংক্ষেপে আপনি উত্তরটা দেন। উত্তর দিই। 2024 সেই 24 হচ্ছে 1971 সালের ধারাবাহিকতা। আপনি দেখবেন 1971 সালে আমরা দেশ পেয়েছি, কিন্তু আমরা রাষ্ট্র গঠন করতে পারিনি শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই সব কিছুর কারণে আমাদেরকে 2024 এত রক্ত ঝরাতে হয়েছে। তো 2024 এর পরে এসে কেউ আর কিভাবে দেশবিরোধী থাকে? আর বাংলাদেশে যদি কেউ দেশবিরোধী শক্তি থাকে বা স্বাধীনতা বিরোধী, 24 দিয়ে আপনি আমি তাদেরকে হচ্ছে সন্দেহ করি, যারা 24 মুখোমুখি করতে চাই, আমি তাদেরকে সন্দেহ করি। 24 হচ্ছে 71-এর ধারাবাহিকতা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। বাংলাদেশ যে রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কেউ তো সেটা অস্বীকার করছে না। 71 দিয়ে রাষ্ট্র গঠন করতে পারিনি, কিন্তু 24 দিয়ে করে ফেলবো। 24 এর পরে আর একটা 30 হবে না, সেটা কি গ্যারান্টি? আমরা তো 24 এর সম্মুখ সারি ছিলাম, আমরা অস্বীকার করেছি। আমি ছিলাম না, শুধুমাত্র আপনি ছিলেন। আমরা তো অস্বীকার করি না। তাহলে আপনি কেন বলেন আমরা অস্বীকার করেছি? আমরা তো অস্বীকার করি না। কেন বলেন এটা? তারা আর কিভাবে দেশবিরোধী শক্তি থাকে? এই প্রশ্ন 24-এর সময় যারা 24 আন্দোলনে
আমরাও ছিলাম, ছাত্রলীগ থেকে যারা পদত্যাগ করেছে তারাও ছিল, জয় বাংলা যারা স্লোগান দিয়েছে তারাও ছিল, যারা টিএসসি শাহবাগের পাদদেশে বলেছে মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারাও ছিল। তো এখন ছিল না কে? তো আমরাও তো ছিলাম। তো এখন আপনি আর কিভাবে বলতে পারেন যে 24-এর পরে কেউ আর দেশবিরোধী শক্তি থাকে? অবশ্যই কেন থাকবে না? যারা 24-এর বিরোধিতা করেছে সবাই বলতে পারলেও এই প্রশ্নের জন্য আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতে পারেন না, কারণ আপনারাই তাদেরকে সংসদে বসিয়ে তাদের বিচার না করে, ইভেন আপনাদের প্রধানমন্ত্রী বলে গিয়েছে এই যে যারা বিচার করছে বা শাহবাগে যে বিচার হচ্ছে সেটা হচ্ছে ছিল রাজনৈতিক জোট। আর রাজনৈতিক আমি রাজনৈতিক জোট করেছি ভাই, বাংলাদেশে রাজনৈতিক জোট, এটা তো আপনাদের নৈতিক দায়িত্ব যে আপনারা রাজাকারের সাথে রাজনৈতিক জোট করেছেন। তখন আসেন এই প্রশ্ন আসে না, ছাত্র শিবিরের এসএম যদি আপনি রাজাকারের সাথে তো কার সাথে করেছেন? রাজাকার স্বতন্ত্র মেটাফর ছিল, সেটা যদি আপনি না বুঝেন তাহলে আপনার ব্যর্থতা। রাজাকার স্বতন্ত্র মেটাফর ছিল, সেটা যদি আপনি না বুঝেন সেটা আপনার ব্যর্থতা। আপনাদের প্যানেলে বলল যে সকল দলের রাজনীতি বন্ধ করেছিল, রাজাকার স্বতন্ত্র মেটাফর ছিল, সেটা আপনি যদি বয়ান প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশে জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে তখন তারা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে, তখন জামাতের রাজনৈতিক অধিকার জিয়াউর রহমানই ফিরিয়ে দিয়েছিল। জিয়াউর রহমান ফিরিয়ে দিয়েছিল, শুধু জামাতের নয় আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার। এখানে তো কেউ জামাত শিবিরের রাজনৈতিক অধিকার হরণ করার কথা বলছে না, প্রশ্ন করা হয়েছে যে 71 প্রশ্নে আপনাদের অবস্থান কি? কেউ কি বলেছে যে জামাতের রাজনৈতিক অধিকারকে হরণ করতে হবে? বাংলাদেশে 71 বিরোধী কোনো 71কে যারা ধারণ করবে না তারা রাজনীতি করতে পারবে না। আমি ছাত্র শিবিরের সাথে জোট করেছি, এটা প্রতিজ্ঞা নিয়ে আমি জোট করেছি। তারা কোনো ধরনের 71 বিরোধী কর্মকাণ্ডকে করে না এবং তারা হচ্ছে 71কে ধারণ করে, এইটুকু বিশ্বাস এবং এইটুকু তাদের টিএসসিতে রাজাকারের ছবি এবং মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আচ্ছা, টিএসসির ছবির বিষয়ে উনি কিছু বলছেন। মতিউর রহমান নিজামী আলবদরের 1 নম্বর কমান্ডার। আপনি নরমালি কথা বলেন, আমাকে কি আঙ্গুল তুলে কথা বলবেন না? সবাই শুনছে রাজাকার কিংবা হচ্ছে এখানে কোনো দেশবিরোধী শক্তির ছবি রাখা আছে, সেখানে বড় করে লেখা ছিল বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিম। আপনি বিচারিক হত্যাকাণ্ডের ভিকটিমকে যদি আপনি শুধুমাত্র রাজাকার হিসেবে পুট্টে করতে চান, কেউ যদি রাজাকার হয় তার কি কালকে যদি শেখ হাসিনার সাথে বিচারিক হত্যাকাণ্ড হয়, কালকে কি শেখ হাসিনার ছবি টানবেন আপনারা? আপনি কি মুক্তিযুদ্ধের দলিলপত্রে যে 15টি খণ্ড আছে সেটি কখনো দেখেননি? জাস্টিফিকেশন দিচ্ছেন, মব করে সেই ছবি সরিয়েছেন, তার সাথে আবার এই জাস্টিফিকেশন যে রাজাকারের ছবি। কেউ যদি রাজাকার হয় তার আপনি তো একাত্তরের শহীদদের অসম্মান করছেন, একাত্তরের ধর্ষিত নারীদের অসম্মান করছেন। হত্যাকাণ্ড কি? আচ্ছা আপু, আমি একটা প্রশ্ন করি আরিফ ভাই, আমি একটা প্রশ্ন করি আপনার কাছে। আমার প্রশ্ন, বিচারিক হত্যাকাণ্ড কি টিএসসিতে ঝোলানো ওই কয়েকজন হয়েছিল, আর কি কেউ নাই? তাদের ছবি কই? আপনি কার ছবি? যারা তাদের নেতার আপনি ছবি ঝুলিয়েছে, একাত্তরের শহীদ এবং ধর্ষিতাদের অসম্মান করছেন, আপনি কি জানেন? সবচেয়ে বড় কথা, আমি নির্দলীয়, আমার কোনো নেতা নাই, আমার কোনো মাদার পার্টি নাই, আমি কারো ছবি ঝোলাতে পারবো না। আমার কোনো মাদার পার্টি নাই, আমার কোনো মাদার পার্টি নাই, আমি কারো ছবি ঝোলাতে পারবো না। আপনাদের আছে, আপনারা ঝুলাইছেন, আমার নাই, আমি ঝুলাবো না। নৈতিক জায়গা থেকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা, শিবিরের রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি আরেকটি উত্তর দেন। আমি ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, তাদের সাথে স্বতন্ত্র জোট করেছি। আপনি জানতে চান, আপনি একটু আগে অবস্থান ক্লিয়ার করছেন, আপনি ছাত্র শিবিরের কোনো কার্যকলাপে জড়িত না। আরেকটি প্রশ্নের উত্তর দেন। আপনি ঐক্যবদ্ধ করছেন, তাহলে আপনি কেন ছবির বিষয়ে স্ট্যান্ড নিচ্ছেন? আমার কথা হলো ছবির বিষয়ে স্ট্যান্ড আমি আমার নৈতিক জায়গা থেকে নিচ্ছি। শাহবাগের বিরুদ্ধে যদি আজীবন কথা বলতে হয়, আমি আজীবন কথা বলবো, কারণ সেখানে মব করে মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহবাগ করে ফেসিবাদকে এই দেশে কায়েম করা হয়েছে। যেই ফেসিবাদ, যেই শাহবাগ এই দেশে গুম খুন হত্যার লেজিটিমেসি দিয়েছে, যার কারণে 16 বছর ধরে হাসিনা এখানে শাহবাগের ফেসিবাদ নিয়ে আপনারা 71কে কেন ডেকে দিতে চাচ্ছেন? 71কে কে ডেকে দিতে চেয়েছে? আমার প্রথম ইশতেহার নিয়ে আপনি ডেকে দিতে যাচ্ছেন। 71 অনেকেই বিচারিক হত্যাকাণ্ড শিকার হয়েছে। 71কে জনমানুষের করে তোলা। আমি এখন পর্যন্ত 71 পরবর্তী আমার ইশতেহার প্রথম ইশতেহার আচ্ছা, পরবর্তী যে আমরা কয়েকজন আঙ্গুল তুলে ওভাবে বিচারিক কথা হত্যাকাণ্ডের বলা শিকার এটা হলো হয়েছে, অভদ্রতা। আপনারা টিএসসিতে ধরাবে না ছবি, কেন আপনারা ওই কতিপয় কয়েকজনের ছবি টানালেন? 71 পরবর্তী যে কতজন বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ছবি যদি আনলেন, টিএসসিতে ধরাবে না, ঢাকা ইউনিভার্সিটি শেষ যাবে। কেন আপনি কতিপয় কয়েকজনের জন্য টিএসসিতে বড় করে ফ্রেমে করে তাদের ছবি টানালেন? শিকার হয়, আপনিও টানান। আচ্ছা আপু, এখানে সবাই শুনছে তো, আপনি সবাইকে আচ্ছা, উদ্দেশ্য করে উনি তো বললেই ভালো ছবি হয়। নিয়ে হচ্ছে কোনো ইয়ে করেছে। ব্যক্তি আমি আক্রমণ বা ব্যক্তি আমি একটা প্রশ্ন করি ওনাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন অন্যান্য আক্রমণ পার্টি না বডি করে। ল্যাঙ্গুয়েজ যদি উদাহরণ থাকে, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনাকে আক্রমণ করা হয়নি, আপনাকে আক্রমণ করা হয়নি, শুধু রাজাকারদের, আপনি তো 71 বিরোধীদেরকে আক্রমণ করা আচ্ছা, হয়েছে। আশিক ভাই, আপনাকে চেপে ধরা হচ্ছে। না না না, প্রশ্ন করছে আপনাকে। অনুমতি থাকলে আমি একটা প্রশ্ন করতে চাই। এই জন্য আপনার মনে হচ্ছে। আমরা 71 হামিদা আপু, আমি একটা প্রশ্ন করি। বডি ল্যাঙ্গুয়েজ আমি মনে করি। আচ্ছা জুমা আপু, আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, আপনি আমরা তো আমাদের ভাই, ইন্টারনাল একটা কোশ্চেনে ছবি নিয়ে তো আপনি হচ্ছে অবজেকশন দিয়েছেন, ফাইন। আপনার ইসলামী ছাত্র শিবিরের যে মুখপাত্র পত্রিকা আছে ছাত্র সংবাদ,
সেইটাতে যে ডিসেম্বর সংখ্যায় আমি যদি ভুল না করি, সেখানে যে লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের কারণে মুক্তিযোদ্ধারা এখনো অনেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, এটা কেন? আমি এই প্রশ্নে যাওয়ার আগে আপনাকে বলি, এই যে প্রশ্নগুলো আপনারা বারবার করেন, এই প্রশ্নগুলোর উত্তর বারবার ফরহাদ ভাই, সাদিক ভাই, আমি উত্তর পাই নাই। ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে ট্যাগিং করেছেন, ফরহাদ ভাই তো আমার নাম ধরে আমাকে বলেছেন আমি তাদের নামে ইয়ে করেছি। কি করেছে? আপনার নাম ধরে নাই ভাই, আপনি যেমন কারো নাম ধরে। ভিডিওটা আমার ফোনে এখনো আছে, কেউ যদি আমার সাথে অ্যাড থাকেন আমার আইডিতে গিয়ে দেখে আসবেন। এসএম ফরহাদ আমার নামে অভিযোগ করেছে যে আমি নাকি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছি। আপনি এখন পর্যন্ত যতগুলো পোস্ট দিয়েছেন সবগুলো পোস্টে শেষ অমুক দলকে ভোট দিবেন না, এটা কোন বিধি? কোন দলকে ভোট দিব না এটা কি মেনশন করেছি আমি কোথাও? আপনি বারবার লিখেছেন কোন মৌলবাদী শক্তিকে ভোট দেওয়া যাবে না। কোথায় মেনশন করেছি আপনি আমাকে দেখান। মৌলবাদী শক্তি কি এই আমি কোথায় মেনশন করেছি? যারা বাংলাদেশে আমি কোথায় কোন দলের নাম মেনশন করেছি উনি আমার বিরুদ্ধে একটা অভিযোগ করেছে? সন্দেহ করি, কারণ এই যারা মৌলবাদ শক্তিতে সবাইকেই বলছি, আপনাদের 6 প্রার্থীকেই বলছি, আপনাদের 6 জন প্রার্থীকেই বলছি আমরা একটু পরের কোশ্চেনে যেতে চাই। আমাদের আরেকজন স্টুডেন্ট আছেন, আমরা আরেকজন স্টুডেন্টের কোশ্চেনে যেতে চাই। আচ্ছা, এখানে আরেকটা এর প্রশ্ন একটা উত্তর ছিল, একটা প্রশ্ন করেছে। জি, আমরা ফিরবো আমরা একটু কোশ্চেন। আচ্ছা, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, আপনি বলবেন। হ্যাঁ, 71 নাকি 24, এই যে প্রশ্ন, অবশ্যই 71কে ধারণ করে আমাদের 24 আসছে, তার মানে আমাদের দুইটাই স্বীকার করতে হবে। আমি যদি 71 নিয়ে যাই আবার 24কে বাদ দিই, তাহলে আমার জন্য যে আমার যে দেশের যে মানুষ যে জীবন দিয়েছে বিশেষ করে 24-এর বিপ্লবে, 24-এর আকাঙ্ক্ষা কতখানি পরিপূর্ণ হয়েছে বলে আপনি মনে করেন? ঠিক যেভাবে 24-এর আমরা এই কোশ্চেনে যাচ্ছি না, আমরা এই প্রশ্নটা শেষ করি। আমরা এই প্রশ্নটা শেষ করি না যে নুরুল একটু থামবেন, আমরা ওনার উত্তরটা নিয়ে নেই। জুলাই বিক্রি করে খাওয়ার কারণে হয়েছে, এটা কেউ বলতে পারতো না। 24-এর আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন হতো তাহলে কেউ বলতে পারতো না। একটি শর্ত আছে, আমাদের মুক্তিযোদ্ধাদের উপর যে আঘাত আসছে, অপমান আসছে, সেটির বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না? সেটির বিরুদ্ধে আপনারা কথা বলছেন না কেন? যে মুক্তিযোদ্ধাদের উপর যে ধরনের আঘাত আসছে, মুক্তিযুদ্ধ শহীদের সংখ্যার উপর যে ধরনের আঘাত আসছে, আপনারা এই বিষয়ে কিছু বলছেন না কেন? আচ্ছা, একটা বিষয় আমি একটু পরিষ্কার করি। এই ডাকসু নির্বাচনের না, তাহলে আপনি বলেন যে যারা ক্লাস করতে পারছে না শুধুমাত্র মামলার কারণে, কিন্তু তাদের মামলা কিন্তু মীমাংসিত না, তাহলে তাদের পক্ষে আপনারা কথা বলছেন না কেন? এবং আমি সেটা বারবার বলে আসছি যে যাদেরকে একজন বলবেন প্লিজ। আমি সবার মানবাধিকারের পক্ষে কথা বলছি, আমি ছাত্র শিবিরের মানবাধিকারের পক্ষে কথা বলবো। আমি সবার মানবাধিকারের একটা পক্ষে বিষয়, কথা এই ডাকসু বলছি। নির্বাচনে আমরা যেটা দেখেছি, আপনাদের সঙ্গে চিফ রিটার্নিং অফিসারের একটি মতবিনিময় হয়েছে, সেখান থেকে এটাও বলা হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর যে গণ আন্দোলন, আমাদের যে গণ অভ্যুত্থান, এই দুইটি যে আন্দোলন, এগুলো নিয়ে কোনো ধরনের বিষোদ্গার অথবা কোনো ধরনের নেতিবাচক কোনো কথা বলা যাবে না নির্বাচনী প্রচারণায়। আমরা কি কোনো কারণে সেটা ক্রস করে যাচ্ছি কিনা সেটাও আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ফিরে এসে আবারও শিক্ষার্থীদের প্রশ্ন এবং উত্তরে জমজমাট হয়ে উঠবে এই ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসের পোডিয়াম। দর্শক, আবারও ফিরে এলাম ডাকসু দ্য স্টুডেন্টস ভয়েসে। এই পর্বেও আমরা শুরুতেই আরেকজন শিক্ষার্থীর প্রশ্ন নিতে চাই। আপনি আপনার পরিচয়, ব্যাচ, ডিপার্টমেন্ট বলে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, পরামর্শও দিতে পারেন। জি, বলুন। আমি মোহাম্মদ ফাইসাল আহমেদ, ইতিহাস বিভাগ 23-24 সেশন। আমার প্রশ্নটি সকল প্রার্থীর কাছে। আমার প্রশ্ন হলো, আমাদের জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ যাদের আওয়ামী এবং ভারতীয় ন্যারেটিভে মুক্তিযুদ্ধ গেলানো হয়েছে, এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেই আওয়ামী এবং ভারতীয় বয়ানে মুক্তিযুদ্ধকে দেখে। তো আপনারা প্রার্থীরা নির্বাচিত হলে সেই ভারতীয় এবং আওয়ামী বয়ান থেকে বেরিয়ে এসে একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে মুক্তিযুদ্ধকে দেখার জন্য কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? এই প্রশ্নটার বাংলাদেশ ফার্স্ট, এই প্রশ্নটার উত্তর আমি প্রথমেই দিয়েছি আমার ইশতেহারগুলোর মধ্যে, যে শুধু মুক্তিযুদ্ধ না, অন্যান্য আন্দোলন এবং আমাদের অর্জনগুলোকেও দলগতভাবে দখল করা হয়েছে কি, এবং আমরা সবসময় এগুলোর পলিটিক্যাল ডিলিংসটা করেছি, একাডেমিক কোনো ডিলিংস আমরা করি নাই। সেই জায়গা থেকে আমার চেষ্টা থাকবে একাডেমিক ডিসকোর্সের মধ্যে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে আমরা কোনো সুরাহা করতে পারি কিনা। দেখুন, একাডেমিক ভাইয়ের সাথে আমি একদমই জানো সেই একাডেমিক ডিসকোর্স আসলে কারা করতেছে এটাও একটা প্রশ্ন থেকে যায়। যেমনটা আমরা দেখেছি জেনোসাইড স্টাডির নামে হচ্ছে আওয়ামী লীগ শত শত কোটি টাকা বেড়েছে, নিজের ইচ্ছা মতো বয়ান করেছে। এখানে এই আমার যেটা ইশতেহার সেটা হচ্ছে এখানে একেবারে বায়াস ফ্রি রাষ্ট্রীয় উদ্যোগে একটা কমিশন করে একটা রিসার্চ সেন্টার তৈরি করা, যেখানে হচ্ছে সবগুলো ডাটা, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের তো অবশ্যই দেখুন, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন সবাই কিছু কিন্তু বেঁচে আছে। চাইলে কিন্তু আমাদের যে প্রশ্নগুলো সম্মুখীন হতে হয়, সে যেমন 30 লক্ষ নাকি 3 লক্ষ না
মুক্তিযুদ্ধের ইতিহাস কি করেছে, আসলে দাড়ি টুপিওয়ালারাই রাজাকার ছিল নাকি হচ্ছে একেবারে অন্যরা ছিল, এই ন্যারেটিভগুলো কিন্তু আমরা কিন্তু একেবারে সামনে নিয়ে আসা, এটা আমার হচ্ছে প্রথম ইশতেহার। এবং আরও একটি কথা যেটা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ, এখানে আমি সবার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের হচ্ছে ধারণকারী শুধুমাত্র হতে পারবে মুজিববাদী এবং ফ্যাসিবাদীরা যারা হচ্ছে আগের সেই হচ্ছে বহাল রাখতে চায়। কেউ যদি মানে মুজিববাদ না হয় তাহলে সে হচ্ছে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক সম্পাদক পদের জন্য লড়তে পারবে না। তাদের কথাতে হোয়াট ইজ মুজিববাদ? হোয়াট ইজ মুজিববাদ? আপনি মুজিববাদ বলতে কি বুঝেন? সেটা হচ্ছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যারা হচ্ছে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দেয়, তাদের কাছে জিজ্ঞেস করলে পাবেন। স্লোগান দিল মুজিববাদের ডেফিনিশন লিখতে চাই। মুজিববাদ কি জানেন? মুজিববাদের ডেফিনিশন আমি শিখতে চাই। মুজিববাদ হয়তো বা পৃথিবীর প্রথম থিওরি, যেটার থিওরিস্ট কখনো কোনো থিওরি লেখেন নাই। আচ্ছা যাই হোক, ভাইয়ার প্রশ্নে আমরা থাকি। ফাহমিদা, আমরা একটু একজন একজন করে উত্তরটা দিই। হ্যাঁ, সবাই মিলে একসাথে কথা বললে আমাদের অডিয়েন্সরা আসলে বুঝতে পারবে না। অবশ্যই সব দল মত এবং শ্রেণী পেশা নির্বিশেষে সবার অংশগ্রহণে হয়েছে, শুধু যুদ্ধে গিয়েছে এমন না, এর সাফারার কিন্তু সবাই। মানে এমন কাউকে আপনারা আশেপাশে পাবেন না, মানে আপনারা যদি গ্রামে যান বা প্রত্যন্ত এলাকাতেও যান, সেখানে গিয়ে কিন্তু পাবেন না যে মুক্তিযুদ্ধের দ্বারা কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়নি, মানে গণহত্যার দ্বারা অ্যাফেক্টেড হয়নি। তাদের আত্মীয় পরিজন এবং স্টিল নাও একটা গণহত্যার স্পটে কিন্তু তার আফটার ইফেক্টও থাকে, সেটিও কিন্তু চলমান। অত বেশি দূরে যেতে হবে না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে, জগন্নাথ হলে, আমি ওভারঅল পুরো বাংলাদেশের কথা বলছি এবং আমাদের যে শুধু বিশ্ববিদ্যালয়ে যে গণহত্যা হয়েছে সেটির সংখ্যাও যদি আমরা দেখি, সেটাও কিন্তু ওই শহীদের সংখ্যাকেই সাপোর্ট করে এবং এটি নিয়ে আমরা কোনো বিতর্ক চাই না। আরেকটা জিনিস, যে আওয়ামী এবং ভারতীয় বয়ান নিয়ে যে কথাটি বলা হচ্ছে সেটি হচ্ছে, যদি আমরা সব দল সব মতের সব শ্রেণী পেশার মানুষের স্টেক মুক্তিযুদ্ধে রাখতে চাই, তাহলে কেন যে ভারতের ইন্দিরা গান্ধী যে আমাদের যে শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছিল সেটিকে উল্লেখ করা যাবে না? কেন যেই দলটির কথা বলা হচ্ছে, যেই দলটি হয়তো এখন নিষিদ্ধ, কিন্তু তাদের মুক্তিযুদ্ধের যেই সংগঠিত করার একটি ভূমিকা ছিল, সবার সাথে সাথে তাদেরও যে ভূমিকাটি ছিল সেটি কেন উল্লেখ করা যাবে না? শুনুন, আপনি যখন বলেন যে মুক্তিযুদ্ধে সকলের স্টেক ছিল কিন্তু একটা দলের ছাড়া, সেখানে আমি কন্ট্রাডিক্ট করি। মুক্তিযুদ্ধ কিন্তু পিকিংপন্থী যারা বাম দল ছিল তাদের কোনো স্টেক ছিল না, মুক্তিযুদ্ধে কিন্তু যারা চাকমা ছিল তাদের কোনো স্টেক ছিল না। এমন কোনো মানুষ আপনি পাবেন না। দেখুন, সংখ্যা যদি 3000 হয়, চাকমা যুদ্ধ নাই, চাকমা কি কোনো যুদ্ধ নাই? আমি বলি মুক্তিযুদ্ধে যারা আমাদের কোনো যুদ্ধ নাই, আদিবাসী তাদের যুদ্ধ যায় নাই। আচ্ছা, আমরা একটু আশিকের উত্তরটা শুনি। মাহাত্ম কমে না, তারপরে কয়েকদিন পরে জুলাইয়ের নিচে নামাই দিবেন, 24 এর নিচে নামাই দিবেন। আশিকের উত্তরটা শুনি। আশিক, আপনি বলবেন। প্রশ্নে থাকেন, আমাদের স্টুডেন্ট যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের টু দি পয়েন্ট উত্তরে যাবেন। ভাই আমাকে যে কোশ্চেনটা করছেন তার উত্তর আমি দিচ্ছি আমার প্রথম ইশতেহারেই, যে মুক্তিযুদ্ধ এতদিন আমরা দলীয় একটা ইতিহাসে নিয়ে গিয়েছিলাম, সেটা আমার প্রথম ইশতেহার হলো মুক্তিযুদ্ধ নির্দলীয়ভাবে এবং কি এতদিন যা বিকৃত হয়েছে 24 এবং 71 এবং 24 আর যাতে বিকৃত না হয়, আমার প্রথম ইশতেহার হলো এটাই। আশা করি বুঝতে পারছেন। আর ভারতীয় আধিপত্যের বিষয়টা যেটা, যে আমরা একটা দল স্বীকার করে যে এখানে ভারতের কোনো সাহায্য সহযোগিতা নাই, কিন্তু কিছু তো সাহায্য সহযোগিতা আছে, অবশ্যই স্বীকার করতে হবে। অকৃতজ্ঞতার মধ্যে থাকলে তো হবে না। এখানে সবারই সহযোগিতা আছে। বিশ্বের অনেক দেশ আমাদের পক্ষে ছিল, অনেক দেশ বিপক্ষে ছিল, কিন্তু আমরা কেন তাদেরকে অকৃতজ্ঞভাবে একবারে টোটাল স্ট্যান্ডে দাঁড় করিয়েছি আমরা? আবু বকর, দেখেন ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের যে 71 বা আমাদের মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস কীভাবে তুলে ধরা, দেখেন ফেনোমেনোলজি রিসার্চের ভাষায় ফেনোমেনোলজি যে রিসার্চ, এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি সঠিক ইতিহাসটা তুলে ধরতে পারবেন। বিশেষ করে আমাদের যে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী এখনও অনেক যারা মুক্তিযুদ্ধে তারা জীবিত আছেন এবং তাদের পরবর্তীতে তাদের যে ছেলে সন্তান বা পরবর্তী প্রজন্ম তারা আছেন, তাদের কাছে আপনি যদি ডোর টু ডোর যান এবং তাদের সাথে কথা বলেন, সেভাবে হচ্ছে ইতিহাসটা তুলে ধরতে পারবেন। রিসার্চ করে কিন্তু মুক্তিযুদ্ধের দলিলপত্রের 15টি খণ্ড সেটা সেখানে হচ্ছে এখানে একটা যে বিষয়টা যারা ধর্ষিত হয়েছে তাদেরকে নিয়ে কিন্তু আলাদা করে রিসার্চ করা হয়েছে, যে রিসার্চগুলো যারা করেছে তারা কারা করেছে, তারা কোনো একটা দলীয় পক্ষে নিয়ে রিসার্চগুলো করেছে কিনা। বিশেষ করে বাংলাদেশে যেটা হয়, আমরা দেখি হচ্ছে যারা রিসার্চগুলো করে তারা হচ্ছে কোনো একটা যে সরকার থাকে তৎকালীন সেই সরকারের পক্ষ নিয়ে রিসার্চগুলো করে থাকে। অর্থাৎ আমাদের রিসার্চ সাংগঠনিক ব্যক্তি হিসেবে আপনার বক্তব্যটিকে আমি খুবই সম্মান করছি। ইউনিভার্সিটির পরতে পরতে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা আছে, আপনি এগুলো খেয়াল করেন, আপনি ডোর টু ডোর যেতে হবে না, আপনি উত্তর পেয়ে যাবেন। আশা করি আমার ওই আছে, অনেকগুলো আছে। আমি তো বলি না, বায়াস হিস্ট্রির কারণে আমরা আমাদের মুক্তিযুদ্ধকে জনমানুষের করে তুলতে পারি না, তার জন্য আমি ডোর টু ডোর যাব না।
কেন? বাংলাদেশের এত বড় অনেক দল ক্ষমতায় আছে, bias কেন হয়? ৭১ এর পর অনেক দল ক্ষমতায় আছে, সেখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আচ্ছা, আমরা একটু আরিফের কাছে যেতে চাই। আমরা একটু আরিফুল ইসলামের কাছে যেতে চাই। এই প্রশ্নে আপনি এই পয়েন্ট উত্তর দিবেন, আপনার উত্তরটা দিবেন। সেখানে কেমনে বায়াস হয়? আপনি তুলনামূলক করেন, আপনি আপনি টু দি পয়েন্ট উত্তরটা দিবেন এই শিক্ষার্থীর প্রশ্নে। ভুল বুঝাবুঝি এখানে একটা সম্ভাবনা আছে। দেখেন, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধে একটু একটি অপেক্ষা করবেন। পক্ষের বিরোধিতা ছিল, এটি তো মিথ্যা না, এটা অবশ্যই সত্য। তবে আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্লোগান দেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমিও জানি মুক্তিযুদ্ধ পাকিস্তানি আসলে মুক্তিযুদ্ধের একটু বলতে দিবেন প্লিজ। মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হতে পারে। জি, তবে আপনি এটা কন্টিনিউ করেন। হ্যাঁ। তবে এটা সত্য যে মুক্তিযুদ্ধে যারা বিরোধী ছিল, যারা গণহত্যা করেছে, তারা তো মিথ্যা নয়। তো বিগত 16 বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের মতো করে বিকৃত করেছে, আওয়ামীকরণ করেছে ইতিহাসের। তো আমরা বলতে চাচ্ছি যে দলীয় ইতিহাসের বাইরে গিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং আসল ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের আসল ইতিহাস এবং 90 থেকে যে গণতান্ত্রিক আন্দোলনগুলো চলে এসেছে 24 পর্যন্ত, সেই সকল ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবো। দেখুন, আপনি যখন আপনাকে বলেন ধন্যবাদ যে- জুমা, শেষ করতে হবে। হ্যাঁ, আপনি যখন বলেন যে একটা দলের ইতিহাস তো মিথ্যা না, তো আপনাদের দলীয়ভাবে আপনাদের কি ব্যর্থতা আছে? তাদেরকে নিয়ে আপনারা যাদেরকে পোট্রে করতে চান তাদেরকে নিয়ে আপনাদেরকে রাজনীতি করতে জাতি হয়েছে। হিসেবে আমাদের ব্যর্থতা আছে, আমরা স্বীকার করি। আমি বলি- ব্যর্থতা স্বীকার করেছেন, আমি খুব বলি- ভালো কথা। প্রশ্নটা দেখুন, আরিফকে করেছে, আমি একটা উদাহরণ দিই। জামাতের 2013 সালের বন্ধু শাপলার যার কথা সাথে আপনারা সবাই লেগেছে। জানেন। ভাই আমাকে শেষ করতে দেন। 2013 সালের শাপলার কথা আপনারা সবাই জানেন। আমাদের হচ্ছে যে মেঘমল্লার বসু বর্তমানে জিএস প্রার্থী, সে কিন্তু 13 সালে শাহবাগে শাপলাতে যে গণহত্যা চলছিল, সেই গণহত্যার পক্ষে বয়ান দিয়েছিল। পরবর্তীতে সে যখন ক্ষমা চেয়েছে, তাকে হচ্ছে ক্ষমা করে দিয়ে সকলেই ক্ষমা করে দিয়েছে, সে এখন রাজনীতি করছে। তার মানে কি শুধুমাত্র মেঘমল্লা চাইলেই ক্ষমা করতে হবে, অন্য কেউ ক্ষমা চাইলে ক্ষমা করবে না? গোলাম আজম কি ক্ষমা চেয়েছে কখনো? মেঘমল্লার ক্ষমা চেয়েছে গোলাম আজম কি ক্ষমা চেয়েছে কখনো? আমি গোলাম আজমের নাম বলেছি, আমি মতিউর রহমান নিজামীর নাম বলছি, আমি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম বলছি। জামাত ইসলাম ক্ষমা চায়নি, জামাত ইসলাম ক্ষমা চায়নি। পাকিস্তান পুনরুদ্ধার কমিটি যারা করেছে তারা কি কখনো ক্ষমা চেয়েছে কিনা? ক্ষমা চান, আমরা ক্ষমা করে দিব। আপনারা ক্ষমা চান, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা কি কখনো ক্ষমা চেয়েছে? আপনারা ক্ষমা চান, আমরা ক্ষমা করে দিব। আপনারা ক্ষমা চান, আপনারা ক্ষমা চান, এখানে আমরা ক্ষমা করে বিকিংপন্থী দিব। রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে কেউ আসে নাই। আসে নাই, তাহলে আপনারা সেটা আপনারা নিয়ে কথা ক্ষমা বলতে হবে। চান, আপনি একবার ক্ষমা করে কথা দিবে। বলবেন কেন? যারা ক্ষমা চেয়েছে তাদেরকে আপনি বারবার বিচারের কাঠগড়ায় দাঁড় করবেন। ইভেন আপনারা তো হচ্ছে বিচার করে ফেলেছেন, তাদেরকে মব করে ফাঁসি দিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপর মব আপনাদের করে ফাঁসি দেওয়া হয়েছে, মব করে ফাঁসি দেওয়া হয়েছে। একটা বিচারের রায় নিয়ে এই ধরনের মন্তব্য করাটা কিন্তু ঠিক না এবং সেটা কিন্তু দেখুন, বিচারের মানানসই রায় না। জানেন, ক্ষমা চান। শাহবাগের 50 মিটারের মধ্যে গোলাম আজম এখানে শুয়েছিলেন, তাকে কি কেউ গিয়ে হত্যা করেছে? জানি স্কাইপ কেলেঙ্কারি করে কিভাবে হচ্ছে সেই বিচারকে কিভাবে ইন্টারপ্রিট করা হয়েছে সেটা আমরা জানি। এবং যে সাক্ষী ছিল তাকে গুম করে তাকে ভারতে পাওয়া গিয়েছে, এটা স্পষ্ট যেটা ভারতের প্রেসক্রিপশনে শাহবাগে মব করে আমাদের যে যারা হচ্ছে সেই মুক্তিযুদ্ধ, যে আপনার যদি সেই গাছ আচ্ছা, থাকে, আমি জুমা আপুর কোশ্চেনের একটা উত্তর দিতে চাই। আমাকে 30 সেকেন্ড দিলে আমি উত্তর দিতে পারবো। আশিক প্লিজ, আপনি আশিক। ক্ষমা করার বিষয়টি বললেন, মেঘমল্লার বিষয়টি বললেন। আপনাদের মানে আপনাদের ওই অধিকারটি এখনো আছে বলে আপনি কিন্তু এখানে এসে কথা বলতে পারছেন জুমা। সেটাই তো, আপনি যদি এক পক্ষকে অধিকার দেন, আমার অধিকার কেন আপনি হরণ করার জন্য বারবার আমরা একদম শেষ দিকে আমরা একটু আশিকের কথা শুনতে চাই। সত্য কি বলা যাবে না? সত্য বললে কি অধিকার হরণ হয়ে যাবে? শুনতে চাই বলে আপনাকে এখানে আনা হয়েছে। আমরা একটু আশিকের কথা শুনতে চাই। আশিক, আপনার ইনপুটটা দিবেন। জুমা আপু বললো একটু আগে যে মেঘমল্লা বসু ক্ষমা চাইছে, ক্ষমা করে দিয়েছে। তো আমি বলবো, আপনি যে দলের হয়ে লড়ছেন তারা কি ক্ষমা চেয়েছে? তারা ক্ষমা চেয়েছে এবং ক্ষমা চেয়েছে বলে আপনি কি বল করে দেখাতে পারবেন জামাত ইসলাম ক্ষমা চেয়েছে কিনা? আপনি কি বল করে ক্ষমা দেখাতে চেয়েছে, পারবেন? কিন্তু নিজেদের পত্রিকায় তারা বলে মুক্তিযুদ্ধ করার কারণে মুক্তিযোদ্ধারা ক্ষমা চায়। আপনারা কিভাবে ক্ষমা চাইছেন সেটা দেখাতে হবে। আপনারা এখনো ডাকসু নির্বাচনে লড়তে পারছেন জুমা। আপনি এটিকে আপনার এটাই তো আপনাদের সমস্যা। আমি উপস্থাপন আমার সমস্যা আমি বলিনি জুমা। আমার সমস্যা আমি বলিনি জুমা। আপনি যেভাবে উচ্চবাচ্চে যেভাবে আপনি কথা বলছেন, উচ্চবাচ্চে কথা বলে সবার সাথে ইতিহাস এবং ন্যারেটিভকে উচ্চবাচ্চে কথা বলে ইতিহাস ও ন্যারেটিভকে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটি কিন্তু হাসিনার বাহিনীরাই করেছিল একইভাবে। রাজনৈতিক বাস্তবতায় এসেন আপনি সেই 50 বছর আগের যে কথা সেগুলো বারবার বলে যাচ্ছেন। আচ্ছা জুমা, তাহলে আপনি 71 এখনই কথা বলেন জুমা। 71 বাংলাদেশের ভিত্তি, ফাউন্ডেশনকে ছেড়ে দিয়ে ফাউন্ডেশন সরিয়ে ফেলে বাস্তবতায় আসা যাবে না। যতদিন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে থাকবে ততদিন 71 থাকবে। দেখুন, আপনারা যেই পদে প্রার্থিতা করছেন জুমা, একটু আপনারা যে পদে প্রার্থিতা করছেন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক। এই জায়গাটাতে এরকম কন্ট্রাডিক্ট করাটা কিন্তু আশাব্যঞ্জক নয়। আমি আমার
কথাটা শেষ বিরোধী করি। শক্তির সাথে যখন একমতে কোনো এক আওয়ামী লীগ জায়গায় দোষ দাঁড়ালে করে, কন্ট্রাডিক্ট কেন কোনো করবে না ভাই? দুর্নীতি করে তখন সে করে আওয়ামী লীগ পরিচয়ে, যখন তাকে বিচারের আওতায় আনা হয় সেই হয়ে যায় মুক্তিযোদ্ধা। এই দ্বিচারিতা কেন? আপনার কথাটা বুঝতে পারিনি, সরি। কথাটা হচ্ছে যখন কেউ গুম করে, খুন করে, হত্যা করে, অপরাধ করে, দুর্নীতি করে, তখন সে হয় আওয়ামী লীগ কিংবা হচ্ছে সে হয় কোনো একজনই, কিন্তু তখনই তাকে হচ্ছে যখনই তাকে বিচারের আওতায় আনা হয় সে মুক্তিযোদ্ধা পরিচয় কেন, তারা আওয়ামী পরিচয় কেন সামনে আনেন? আপনি রেফারেন্স দেন জুমা, আপনি রেফারেন্স এই যেমন গত কয়েকদিন যে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনার কথা বলছেন, যে যেমন সেটা করেছিল কিন্তু লতিফ সিদ্দিকী, আপনি ওনার সম্পর্কে একটু বলেন, লতিফ ওনাকে সিদ্দিকীর কতটা অপরাধ লাঞ্ছিত কি করা বলেন? হয়েছে? ওনার সম্পর্কে একটু বলেন। লতিফ উনি সিদ্দিকী সম্পর্কে আপনি একটু বলেন আমার এলাকায়। না বলতে হবে জুমা, আপনি বলতে হবে জুমা, আপনি আপনি রেফারেন্স ছাড়া কথা বলতে পারবেন না। লতিফ সিদ্দিকী সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে পদত্যাগ করা একজন সংসদ সদস্য। সিদ্দিকী 24 জুলাই অভ্যুত্থানে ছাত্রদের পাশে ছিল, আমাদের সাথে সে এসে সম্মুখ সারিতে আমরা আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের লতিফ শিক্ষার্থীদের সিদ্দিকী। বিষয়ে একটু লতিফ থাকতে সিদ্দিকী চাই। আমাদের সাথে আন্দোলন করছে, আপনি তার অবস্থানটা একটু বলেন। আপনি আমি রেফারেন্স সহ আপনি একটু শুনতে বলেন, চাই আপনি জুমা, তো না একটু হলে আগেই আপনার বললেন, আপনি এই স্টেটমেন্টের কোশ্চেনের উত্তর কোনো মূল্য থাকে না জুমা। প্রশ্ন উত্তর দিব, আপনি বলেন যে আওয়ামী পরিচয় কেন থেকে সামনে আনেন? আমাদেরকে সমর্থন দিয়েছে, আন্দোলনে আমাদেরকে আমি সমর্থন বুঝিনি দিয়েছে, জুমা, আপনি কার কথা রাস্তায় এসে বলছেন? আন্দোলন আপনি করছে একটু পরিষ্কার 24 করে বলেন। গণঅভ্যুত্থানে। তো আপনি আপনি একটু তার পরিষ্কার বিরুদ্ধে করে বলেন জুমা, আমি আপনার কথা বুঝতে পারছি না। আপনি আমার প্রশ্নটার উত্তর দেন যে যখন কোনো একজন আওয়ামী লীগ কর্মী যখন সে করে তখন তার রাজনৈতিক পরিচয় কেন সামনে যখন আনেন কি না? করে? বুঝি কি নাই। করে মানে যখন কি যখন করে? সে গুম করে, খুন করে, দুর্নীতি করে গত 16 বছর ধরে। ইভেন আমরা দেখতে পেয়েছি যে মঞ্চ 71 নামে যে সংগঠন, সে কিন্তু 24 এবং 71কে মুখোমুখি করেছে। তখন কিন্তু আপনারা তখন বলেন নাই যে তারা আপনারা আওয়ামী লীগ কাকে করেছে। বলছেন জুমা? তখন তার আমি মুক্তিযুদ্ধের- তার আপনারা মুক্তি- কাকে বলছেন? আপনি আমাকে কেন বলছেন? মানে আপনারা কেন বলছেন? Specifically আপনি নাম কি চাই। জানেন আমার কোনো আপনি আমাকে সংগঠনের প্রশ্ন সাথে আছে করছেন, কিনা? আমি তাই আপনাকে বলছি। আপনি প্রশ্ন আপনি করছেন। Personal বলছেন নাম যে বলেন। সংগঠনের আমরা তো কথা নাম বলেন। ধরে ধরে আপনি বলছি, বলছেন গোলাম যে আজম আপনারা- বলছি, আমাদের আপনি সঙ্গে জানেন এই আমরা পদে জানি। এই পদে আমরা যারা নাম লড়ছেন চাই। 6 জন প্রার্থী। জি, আমরা অলরেডি ক্লোজিং এ চলে এসেছি, আমাদের সময় একদম শেষ। পক্ষে করছি জুমা, আমি আপনাদের অধিকার নিয়ে কিন্তু ফাহমিদা কথা বলেছি। ফাহমিদা এবং জুমা, আমাদের সময় একদম শেষ। দর্শক, আপনারা শুনছিলেন প্রাণবন্ত আলোচনা, বিতর্ক, ঠিক যেই বিতর্কটা চলছে আমাদের একদম প্রচারণার শুরুর দিন থেকে, এবং এই যে বিতর্ক, সে বিতর্ক চলতেও থাকবে। দেখা হবে আগামীকাল আবারও ঠিক একই সময়ে একই জায়গায়। আগামীকাল আমাদের সঙ্গে থাকবেন আন্তর্জাতিক সম্পাদক পদে যে 14 জন লড়ছেন, সেই 14 জনের মধ্যে 6 জন। দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।